আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও বলতে পারো। এর আগে ২ টা ভিডিও ছিল, আমি এটা প্রাইভেট করে দিছি। কারণ এটা আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি বায়োলজির ২ টা ভিডিও আপলোড দিছিলাম। মনে হয়েছে যে আমার বোঝানোতে একটু ঘাটতি ছিল এবং কনটেন্টটা আসলে কোয়ালিটিফুল হয় নাই বলে আমি এটা প্রাইভেট করে দিছি। সো আমি যে পরিচয়টা দিয়েছিলাম ওটা যেহেতু প্রাইভেট করে দিছি, যার কারণে কিন্তু ওই পরিচয়টা আসলে নাই যে আমি কে বা কি করি। সো হ্যাঁ, আমি হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে ক্লাস 10 এ পড়ালেখা করতেছি এবং আমি এসএসসি 26 ব্যাচ। অর্থাৎ আমি যে ভিডিওটা বানাইতেছি এটাও হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্যই। সো আজকের ক্লাসের যে টপিকটা হবে সেটা হচ্ছে যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি দেখতে পেতেছে ভাই। এখন এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমি যেটা নোটিস করলাম যে অনেকেরই এই জিনিসটা বুঝতে সমস্যা হয়। ইভেন আমারও বছরের শুরুর দিকে যদি বলতে চাও, আমি এটা মার্চ মাসের দিকে একবার শেষ করছিলাম। বাট ভাইয়া বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝিনি। লেজিট আমি কিচ্ছু বুঝিনি। সো সেকেন্ড অ্যাটেম্পট আমি নিলাম তোমার প্রি টেস্টের মোস্ট প্রবাবলি ১ মাস আগে আমি আরেকবার শেষ করছি এইটা। বাট ওইবার একটু আংশিক বুঝলাম, বাট আমি আসলে বুঝতেছিলাম না চ্যাপ্টারটা আসলে হইতেছে ঠিক আছে, মানে কাহিনীটা কি আসলে চ্যাপ্টারের মধ্যে। দেন আমি ওইটাকে রেখে দিলাম এবং আমার যে আগে যে কোচিং এ পড়তাম, তো সেখানে একজন ভাইয়া ছিল, নামটা বলতেছি না। ওই ভাইয়া অনেক ভালো কেমিস্ট্রি পড়ায়। ইভেন আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে যারা পড়ছে ওনার কাছে সবাই ওনার অনেক বড় ফ্যান। ইভেন আমিও ছিলাম এবং বলতে পারো কেমিস্ট্রি হাতে করি তার কাছে হয়েছে আমাদের সবারই। বাট আনফরচুনেটলি আমি তাকে অফার করলাম, হয়ে উঠলো না আসলে সবভাবে। যাই হোক, অত কথা বলতেছি না এখন। যাই হোক, এভাবে আর কি একটু রিসার্চ করতে করতে বা ঘাঁটতে দেন আমার বাসায় একজন টিচারকে নিয়ে আমি ওনার কাছে আর কি প্র্যাকটিস করতে করতে দেন এখন আমি ইনশাল্লাহ বলতে পারো যে ভাই এসএসসি লেভেলের যে কোনো অর্গানিক কেমিস্ট্রি আমি পারি ইনশাল্লাহ। সো এটা আসলে প্র্যাকটিসের বিষয় এবং আমি যেটা নোটিস করলাম যে সকল স্টুডেন্টরা অর্গানিকে ভয় পায়, ইভেন আমি যে ভুলগুলো করছিলাম ফার্স্ট অ্যাটেম্প্ট এবং সেকেন্ড অ্যাটেম্প্ট নেওয়ার সময়, সেগুলো হচ্ছে ভাইয়া আমি আসলে বুঝতেইছিলাম না আমার কাছে চাইতেছি সেটাই, আমার কাছে চাইতেছে দেখে আমি এটাই বুঝতেছি না। যার কারণে আসলে মেইন সমস্যাটা হয়ে যাবে যে আমরা আসলে বুঝি না, শুধু আমরা শুরু থেকে পড়তে থাকি হাইড্রোকার্বন, জৈব যৌগ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিন্তু আসলে জিনিসগুলো আসলে কি বা আমার কাছে কোশ্চিন কিরকম হবে, কোশ্চিনের ধরন, তুমি একটা চ্যাপ্টারে কোশ্চিনের ধরন যখন তুমি ধরে ফেলতে পারবা বা বিগত বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করবা বা তুমি দেখবা যে চ্যাপ্টার থেকে আসলে কি কি ক্রাইটেরিয়ার কোশ্চিন আসতেছে বা কি ধরনের কোশ্চিন তোমার কাছে চাইতেছে ওরা, তখন তুমি দেখবা হচ্ছে মানে ওই চ্যাপ্টারটা তোমার কাছে ইজি হয়ে গেছে। ওই জিনিসগুলোর উপর তুমি ফোকাস করবা। যেমন আমি যদি তোমাকে বলি জৈব যৌগে ভাই কি দিবে, রূপান্তর দিবে, ঠিক আছে, রূপান্তর দিবে। তারপরে তোমার মনে করো অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। এগুলো কি আসলে আমি এটা বুঝাবো ভাইয়া, আমি তোমাকে ধরে নিচ্ছি যে তুমি আসলে কিছুই পারো না, আমি তোমাকে একদম জিরো থেকে শুরু করব, আমি তোমাকে একদম জিরো থেকে শুরু করবো, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কিছু কারণ নাই। আমি নিজেও এসএসসি 26 বেসি স্টুডেন্ট। এটা এই ভিডিওটা করার মূল রিজনটা হচ্ছে এক, আমার রিভিশন হবে, দুই, আমি আসলে যারা বুঝে না আমি চেষ্টা করবো যে আমি কি তাদেরকে আসলে বুঝাইতে পারি কিনা। তোমরা যারা ক্লাসটা করবা, জানি না কয়জন করবা, তো যারা করবা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে আমি কি আসলে বুঝাইতে পারছি কিনা। সো আমি এই যে এই সাইডে টপিক লিস্টগুলো রেখে রাখছি যে আমার কয়টা ক্লাসের মতো লাগতে পারে। এই যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম ভাবে আমি টোটাল কয়টা ভাগে ভাগ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা। সো 10টা ক্লাসে আমি ভাগ করছি। সো দেখি কয়টা ক্লাস। এইদিকে ছোট ছোট কিছু টপিক আছে যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, এটা মোস্ট প্রবাবলি আমি এক ক্লাসে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটাই হোক, তো যেটা বলতেছিলাম জৈব যৌগে আমি তোমাকে যেভাবে গাইডলাইন দিব ভাইয়া, তুমি যদি এভাবে অ্যাটলিস্ট একবার আমার সাথে শেষ করতে পারো। এবং ভাই জৈব যৌগের একটা মূল শর্ত হচ্ছে ভাই তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। আমি তোমাকে বলে দিব যে কিভাবে আসলে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে, কিভাবে প্র্যাকটিসটা করতে হবে আমি তোমাকে বলে দিব। আমি যে ট্যাকটিক্সগুলো তোমাকে দিব এগুলো যদি তুমি ফলো করে ভাই এই চ্যাপ্টারটা আমার সাথে শেষ করতে পারো একবার, ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি ভাই তোমাকে এসএসসি লেভেলে কেউ ঠেকাইতে পারবে না অর্গানিকে, ঠিক আছে। আর একে তো তোমরা অর্গানিকে শর্ট সিলেবাস পাইছো, তোমরা জানো কিনা জানি না, তোমাদের শুরুর দিকে যে পেট্রোলিয়ামের যে অংশটুকু আছে ওটা কিন্তু বাদ, আর লাস্টে যে পলিমারের অংশটুকু আছে ওটা কিন্তু বাদ। শুধু একটা সেটা হচ্ছে পলিথিনেরটা আসতে পারে, কারণ পলিথিনে তোমার এই রাসায়নিক বিক্রিয়াতে যে পলিথিনের যে অংশটুকু আছে না ওটা কিন্তু, যার কারণে তোমার এই
অর্গানিক মধ্যে ঢুকাই দিতে পারে, ঠিক আছে? তো যার কারণে ওই একটা কিন্তু তোমার পড়তে হবে, আর বাকি এদিকে কিছু পড়তে হবে না। তার মানে তুমি শুধু রূপান্তরই পাইতেছো আর অসম্পৃক্ততার পরীক্ষা পাইতেছো। সো পলিমারটা তোমার বাদ হয়ে গেছে, পলিমার একটু গ্যাজেট না ছিল। তো যাই হোক, যেটা বললাম এটা আসলে তোমার একদম জিরো থেকে ভাইয়া, মানে একদম জিরো থেকে আমি ধরে নিব তুমি কিচ্ছু পারো না, লিটারালি অর্গানিকে তুমি ও বোঝো না, এইভাবেই আমি শুরু করবো ইনশাল্লাহ। জানি না কতটুকু বুঝাইতে পারবো। আর ভাইয়া ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবা, কারণ আমি নিজেও তোমাদের ব্যাচমেট, যারা দেখতেছো অবশ্যই এসএসসি 26-এ দেখবা। আর যদি তার ছোট কেউ দেখে থাকো, দেখলে 9 দেখবা ইনশাল্লাহ। যাই হোক, যদি ভুল হয় ভাইয়া অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমি তোমাদের ব্যাচমেট, মানুষ মাত্রই ভুল। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই, অনেক বাড়তি কথা বলে ফেললাম। যাই হোক, তো ভাই তাহলে আজকের টপিকটা কি ভাই, আমাদের জৈব যৌগের বেসিক আর কিছু শ্রেণী বিভাগ। সো এটা আমরা আজকে পড়বো, দেখি কিভাবে কি পড়া যায়। লেকচার নাম্বার 1। আর ভাই আমার সাথে তোমরা নোট করতে পারো। আর মূল কথা হচ্ছে ভাই তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? মূল কথা কি ভাই, নোটটা তোমার ইম্পর্টেন্ট না। হ্যাঁ ইম্পর্টেন্ট একদিকে তুমি বলতে পারো যে তুমি পরীক্ষার আগে তুমি এটা রিভিশন দিতে পারবা, বাট ভাই জিনিসটা বুঝতে হবে, ফিল করতে হবে, ঠিক আছে? যে জিনিসটা তুমি বুঝবা না ভাই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। দরকার আমি তোমার জন্য ওই একটা কমেন্টের জন্য আমি আরেকটা ভিডিও বানাই, আমি তোমাকে পোস্ট করবো যে ভাই কোন জায়গায় তুমি বুঝো না, ইনশাআল্লাহ। তো চলো ভাই শুরু করি। সো জৈব যৌগের যেখানে আমরা আছি এখন, সেটা হচ্ছে যে জৈব যৌগ জিনিসটা আসলে কি। জৈব যৌগ জিনিসটা আসলে কি? এই জৈব যৌগ জিনিসটার, মনে করো কোন একটা জিনিস আমি করার আগে তার যদি আমরা পূর্বের ইতিহাস বা কিভাবে কি হয়েছে, জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমি একটু ধারণা নিতে পারি, তাইলে মনে করো একটু জিনিসটা বোঝা সহজ হয় বলে আমি মনে করি। আর তাছাড়াও যদি বলা হয় যে জৈব যৌগের যে ইতিহাস, এটা আসলে তোমার এইচএসসি লেভেলে পড়া, কারণ তোমাদের বই মানে জৈব যৌগের যে ইতিহাস আছে এটা আসলে নাই, ঠিক আছে? আমি হালকাটুকু ঝাপসা দিয়ে যেইটুকু তোমাদের না জানলেই না বা একটু বলা আমি ইম্পর্টেন্ট বলে মনে করি, সেটুকু আমি শুধু বলে দিচ্ছি। সো এক নাম্বার তুমি মনে রাখবা যে ভাইয়া জৈব যৌগে আসলে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে বর্তমানে আদিম যুগে যখন ছিল, মনে করো প্রাচীন আমলে যখন ছিল, ঠিক আছে, প্রাচীন সময়টা যখন ছিল, তখন আমরা যৌগ তো বুঝি, রাইট? আমরা চ্যাপ্টার 7-এ পড়ছি, চ্যাপ্টার 6-এ পড়ছি, চ্যাপ্টার 5-এ পড়ছি, যৌগগুলা পড়ছি না ভাই? এই যৌগটা, এই যৌগ প্রাচীন আমলে ভাগ করা হয়েছিল দুই ভাগে, ঠিক আছে? যে একটা হচ্ছে জৈব যৌগ, আরেকটা হচ্ছে ভাইয়া অজৈব যৌগ। আমি কিন্তু বলি নাই যে জৈব যৌগটা আসলে কি, অজৈব যৌগটা কি। সো অজৈব যৌগ মানে যেগুলো হচ্ছে ভাই তুমি কৃত্রিম ভাবে তৈরি করতে পারো, কি করতে পারো, কৃত্রিম ভাবে তৈরি করতে পারো। আর এই যে জৈব যৌগটা, এই জৈব যৌগটা হচ্ছে তোমাকে নেচার থেকে কালেক্ট করতে হয়, বা এটা আসলে ওই সময় প্রাচীন আমলে ধারণা করা হতো যে তোমার প্রাণীর মৃতদেহের থেকে এই জৈব যৌগটা সংগ্রহ করা হয়। মানে তুমি এই জৈব যৌগটা তৈরি করতে পারবে না। মানে জৈব যৌগের বিশেষায়িত রূপটা কি, যে তুমি এটাকে তৈরি করতে পারবে না। এটা প্রাচীন আমলের ধারণা ছিল, আমি কিন্তু বলতেছি প্রাচীন আমলে ভাবা হইতো যে জৈব যৌগকে তৈরি করা যায় না। এবং একটা মজার কাহিনী, এই যে তৈরি করা যায় না, আর এটাকে কই থেকে সংগ্রহ করতে হয়, মৃত প্রাণীর জীবদেহ থেকে। এই যে কথাটা, মৃত প্রাণীর জীবদেহ থেকে, এই মৃত প্রাণীর জীবদেহ থেকে তুমি সংগ্রহ করতে পারবা, কিন্তু এটাকে তুমি তৈরি করতে পারবা না। এই যে এটা একটা তত্ত্ব বা মতবাদ, এই মতবাদটা দিছে হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। কোন বিজ্ঞানী দিছে ভাই? বার্জেলিয়াস। সো বিজ্ঞানী বার্জেলিয়াসের মতবাদটা কি দিছে ভাই? যে তিনি বলছে যে জৈব যৌগকে আসলে তৈরি করা যায় না, মৃত প্রাণীর জীবদেহ থেকে এটা সংগ্রহ করতে হয়। এই জিনিসটা বোঝা গেছে যে জৈব যৌগকে তৈরি করা যায় না, মৃত প্রাণীর জীবদেহ থেকে সংগ্রহ করা হয়। এটাকে বলা হয় বিজ্ঞানে বার্জেলিয়াসের ভাইটাল ফোর্স থিওরি। কি বলা হয়? ভাইটাল ফোর্স থিওরি।
বা এটার বাংলা হচ্ছে ভাইয়া প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ, এই মতবাদটা দিছে উনি, আমি ভুলে গেছি, একটু দেখতে হবে। হ্যাঁ, 1808 সালে তিনি এটা দিয়েছে হচ্ছে 1808 সালে, ঠিক আছে, 1808 সালে এই বিজ্ঞানী বার্জিলিয়াস এই প্রাণ শক্তি মতবাদটা দিয়েছেন। সো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ফ্রেডরিক, এটার উচ্চারণটা হচ্ছে ফ্রেডরিক ভোলার, কিন্তু এটার যে স্পেলিংটা, এই স্পেলিংটা দেখে লাগে হচ্ছে ফ্রেডরিক ওহলার, কিন্তু আসলে উচ্চারণটা হবে কি ফ্রেডরিক ভোলার। সো বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার কিন্তু আরেকদিন এই ভাইটাল ফোর্স থিওরিকে ভুল প্রমাণ করে। কিভাবে প্রমাণ করে, মানে এটি আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল প্রমাণ করে ফেলছিল, এটা তুমি মনে রাখো, অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল প্রমাণ করে ফেলছে। কিভাবে, তিনি একদিন অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিছিল, অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে, তোমার এটা চ্যাপ্টার 7 এই তোমার ইয়াতে দেখতে পাবা। আহা, এটা কই জানি আছে, ওয়েট মনে করতে দাও। হ্যাঁ, চ্যাপ্টার 7 এ যে তোমার সংকেতের যে ইয়াগুলো আছে না, যেখানে তোমার ওয়েট আছে, হ্যাঁ সমাণু, মনে করছে, সমাণুতে তুমি দেখবা যে এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়া হয়েছে, অ্যামোনিয়াম সায়ানাইড তাপ দেওয়ার ফলে তুমি এখানে ইউরিয়া পাইছো। কি পাইছো? ইউরিয়া। ইউরিয়ার সংকেতটা আমি ভুলে গেছি, মানে সেম সংকেত সেম, ঠিক আছে, বাট গাঠনিক যে স্ট্রাকচারটা এটা কিন্তু ভিন্ন। সো সংকেত সেম, NH4CNA হবে, এখানে তাপ দিয়ে আর কি। এখন একটা মজার কাহিনী শোনো, এই বিক্রিয়াটা আসলে এরকম না, এখানে লেড সায়ানাইডের কাহিনী আছে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে নেওয়া হয়েছিল লেড সায়ানাইডের উপস্থিতিতে তাপ দিয়ে, এখানে বিভিন্ন ধরনের কাহিনী আছে। সেটা বলতেছি, তোমার লেভেলে তুমি এটা মনে রাখো যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে সে এখানে ইউরিয়া প্রস্তুত করছে। এখন অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে ভাইয়া অজৈব যৌগ। কি ভাইয়া? ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ। এই অজৈব যৌগকে তিনি তাপ দিয়ে কি তৈরি করে ফেললেন ভাইয়া? জৈব যৌগ। এখন আমাদের বার্জিলিয়াসের যে প্রাণ শক্তি মতবাদ ছিল, বার্জিলিয়াসের প্রাণ শক্তি মতবাদটা একটা আমরা নোটিস করি তো, যেটা কিন্তু তৈরি করা যায় না এবং মৃত প্রাণী জীবদেহ থেকে মানে সংরক্ষিত করতে হয় এই জৈব যৌগকে। কিন্তু তিনি কি করলেন ভাইয়া? গবেষণাগারে তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলেন এবং তিনি কি তৈরি করে ফেলেন? ইউরিয়া, যেটা কিনা একটা জৈব যৌগ। তাহলে কি হলো ভাইয়া? এই বার্জিলিয়াসের মতবাদকে তিনি ভুল প্রমাণিত করে ফেললেন। সেটাই। আর এই পরীক্ষাটা তিনি করছিলেন মোস্ট প্রবাবলি 1828 সালে। 1828 সালে তিনি হচ্ছে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করছিল। এটাই হচ্ছে ছিল আর কি একটু সূচনা টাইপের কথাবার্তা বলতে পারো, কারণ এটার সূচনা আসলে অনেক গভীর। তোমার এখানে এর কাহিনী আসবে, অনেক কাহিনী আছে। তো যাই হোক, এইসব নিয়ে আমরা কথা বলতেছি না, আমাদের যে মেইন পড়া SSC লেভেলে সেটাতে আমরা ফোকাস রাখার চেষ্টা করবো। জাস্ট এটুকু বললাম, হুদাই বলতে পারে, হুদাই বলছি। যাই হোক, সো আসো, এখন হবে আমাদের মেইন পড়ালেখা SSC লেভেলে। আর একটা কথা বলে রাখি ভাইয়া, আমার যে ইয়াটা আছে, মানে এই চ্যাপ্টার যেটা পড়াবো আমি, এখানে আমি কিছু HSC কিছু জিনিসও পড়াবো, কিছু না মানে হালকা কয়েকটা, দুই একটা টপিক আমি পড়াবো, যেটা কিনা তোমার দরকার হবে। যে একটা টপিক বলতে কি, বিক্রিয়া পড়াবো, আর হচ্ছে একটা তত্ত্ব পড়াবো, সেটা হচ্ছে হাকেল তত্ত্ব, যেটার সাথে তুমি খুবই সহজে অ্যারোমেটিক যৌগ প্রমাণ করতে পারবে। তোমাদের বইয়ে দেখলাম দেওয়া আছে হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ কিভাবে প্রমাণ করছে, যেটা হচ্ছে চাক্রিক যৌগ, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার একান্ত দ্বিবন্ধন থাকবে, সুগন্ধযুক্ত। ভাইয়া মজার কাহিনী শোনো, অ্যারোমেটিক যৌগ যে সুগন্ধযুক্ত লেখছে না, যে অ্যারোমা থেকে আসছে, গ্রিক শব্দ অ্যারোমা থেকে আসছে, অ্যারোমা শব্দ অর্থ সুগন্ধ। কিন্তু ভাইয়া এই অ্যারোমেটিক যৌগ বর্তমানে এমন অনেক অ্যারোমেটিক যৌগ আছে, বা তুমি বলতে পারো ওগুলাকে যদি তুমি তোমার সামনে যদি রেখে দাও, ঠিক আছে, মানে তুমি গন্ধে টিকতে পারবে না, ঠিক আছে। সো এই কথা বলে যাও যে সুগন্ধযুক্ত, বা তোমাদের বই আছে মানে কি ভাইয়া লিখতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, যেটা বললাম, এই অ্যারোমেটিক যৌগ, খালি ভুল বলতেছি, যাই হোক, যেটা বলতেছিলাম যে এই জৈব যৌগ তোমার আমি HSC লেভেলের কিছু জিনিস আমি পড়াবো, অর্থাৎ আমি দুইটা বিক্রিয়া পড়াবো, এটা তোমাদের বইয়ে নাই, দুইটা বিক্রিয়ার বেশি হইতে পারে, আমি জানি না ঠিক, আমি পড়াতে গেলে বুঝবো। আর একটা পড়াবো হচ্ছে হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্ব, আর হচ্ছে এই দুইটা বিক্রিয়া আমি পড়াবো, এটা আমাদের সামনে লাগবে। এটা হচ্ছে বিক্রিয়া থেকে
মানে সহজে করা যায়। ইভেন আমি যদি বলি আমাদের কয়েকদিন আগে টেস্ট পরীক্ষা হলো, ঠিক আছে, এই বিক্রিয়া থেকে তোমার একটা কোশ্চেন আসছে। এই বিক্রিয়ার সুবিধাটা কি আমি যেটা শিখাবো এখন বলতেছি না। সো ওই বিক্রিয়ার সাহায্যে তুমি যদি করো তোমার 3 থেকে 4 লাইনে রিঅ্যাকশনটা শেষ হয়ে যাবে। তুমি যদি এটা না ইউজ করো তোমার 15 থেকে 16 লাইনে আসতে হতে পারে, এর বেশি হয়ে যেতে পারে, আর 2-1 লাইন কম হতে পারে, 12 থেকে 13 লাইন হতে পারে। সো ভাই কোনটা বেটার, এটা বেটার নাকি এটা বেটার বলো? অবশ্যই এটা বেটার। এই জন্য আমরা এটা শেখার চেষ্টা করবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। সো এত কথা না বলে আসো এবার আমাদের মূল যে পড়াটা সেটা আমরা শুরু করি। ওকে, সো ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ, আচ্ছা, তো জৈব যৌগ কথাটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে জাতক জিনিসটা আসলে কি। কি জিনিসটা? জাতক। এই জাতকের ইংলিশ হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ। এই জাতক কথাটার অর্থটা আসলে কি? আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন। তোমাকে কয়টা জিনিস বুঝতে হবে? দুটো জিনিস, একটা হচ্ছে জাতক বা ডেরিভেটিভ, আর একটা হচ্ছে হাইড্রোকার্বন। এই দুটো জিনিস বুঝলে তুমি জৈব যৌগের সংজ্ঞা যেটা আছে সেটা তুমি বুঝতে পারবে। এখন ফার্স্টে আসো আমরা জাতক সম্পর্কে কথা বলি বা ডেরিভেটিভ। এখন এই ডেরিভেটিভ সম্পর্কে যেটা আমি সহজ বাংলায় বলতে চাই সেটা হচ্ছে যে যা থেকে সৃষ্ট বলা যায়। মানে আমি যদি এক্সাম্পল স্বরূপ বলতে চাই, তুমি হচ্ছে তোমার পিতা মাতা থেকে সৃষ্ট। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলতে পারি যে তুমি হচ্ছে তোমার পিতা মাতার জাতক, মানে কি যা থেকে সৃষ্ট। এখন আমি যদি একটু মানে তত্ত্বীয় সংজ্ঞা দিয়ে না দিয়ে আমি যদি মনে করো, হ্যাঁ, প্রয়োগ সংক্রান্ত জিনিস দিয়ে আমি একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা ফিজিক্সে পড়ছি না, a is equals to v minus u divided by t, এটা কি বলতো? এই হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, v বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। সো এই সূত্র থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে v is equals to u plus at। দেখো কিভাবে, এটা হচ্ছে ত্বরণ a, আমরা যদি এখানে r অনুমান করি at is equals to v minus u, সো the v is equals to u plus at। দেখো ভাইয়া এই সূত্র থেকে আমরা এই সূত্র প্রতিপাদন করলাম, ঠিক আছে, প্রতিপাদন করলাম, যার কারণে এটাকে তোমার বলতে পারো যে এই সূত্রের একটা জাতক হচ্ছে এটা। কি বললাম? এই সূত্রের একটা জাতক কি এটা। তো জাতক জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, যা থেকে সৃষ্ট, মানে a is equals to v minus u divided by t, এটা সমান সমান কি লিখলাম? v equals to u plus at, মানে এই সূত্রের একটা জাতক হচ্ছে এটা। এই সূত্রটা থেকেই সৃষ্টি হয়েছে কোন সূত্র? এটা। বুঝতে পারছো ভাইয়া? জাতক জিনিসটা ক্লিয়ার, মানে যা থেকে সৃষ্ট। এখন আসলে হচ্ছে হাইড্রোকার্বন জিনিসটা আসলে কি? হাইড্রোকার্বন কথাটাকে একটু ভাঙার চেষ্টা করো। দেখো তো এখানে মুছে গেছে, যাই হোক আমরা লেখার চেষ্টা করি। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। দেখো ভাই একটা কথা কিন্তু উজ্জ্বল ভাবে ভাসতেছে, দেখো আমার মার্কারটা নেই, সবুজ মার্কার। আচ্ছা দেখো এই যে কার্বন, কার্বন কথাটা কিন্তু একদম জলজল করতেছে, রাইট? মানে এখানে কার্বন নিয়ে কোনো কিছু আছে, আমরা জানি না কি জিনিসটা। এখন হচ্ছে হাইড্রো, হাইড্রো সম্পর্কে আমরা কি জানি? হাইড্রোজেন জানি, ঠিক আছে, হাইড্রোজেন। সো এই জিনিসটাকে যদি তুমি ভাঙো তুমি পাবো হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস কার্বন, এরকম জিনিসই পাওয়া যাচ্ছে, তাই তো? এই যে হাইড্রোজেন পাইলে আর একটা পাইলে কি? কার্বন। সো এটার ডেফিনেশন হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। জিনিসটা বোঝা গেছে? শুধুমাত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এই শুধুমাত্র
কথাটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকে ভুল করে। এখন এই কথাটা মানে আসলে কি, যে শুধুমাত্র ভিতরে যে যৌগটা থাকবে ওই যৌগের মধ্যে শুধুমাত্র কি থাকবে, কার্বন আর হাইড্রোজেন থাকবে। আমি যদি এক্সাম্পল দিতে চাই, যেমন CH4, এটার নাম হচ্ছে মিথেন, এটা তোমাদের সামনে পড়াবো। তারপরে ধরো ইথেন আছে, CH3, আগে এইসব দিয়ে ভয় পাওয়ার দরকার নেই, দৌড় দেওয়ার দরকার নেই। এটার নাম হচ্ছে ইথেন। সো এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন ব্যতীত কিছুই নেই। এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন ব্যতীত কিছু আছে, নাই। সো এই যে এটা একটা হাইড্রোকার্বন, এটা একটা হাইড্রোকার্বন। এখন যদি তোমাকে আমি বলি ভাইয়া যে C6H12O6, এটা কিসের সঙ্গে বলো তুমি? গ্লুকোজের সঙ্গে, ঠিক আছে? এই গ্লুকোজ কি একটা হাইড্রোকার্বন? যদি তুমি বলে থাকো, তোমার উত্তর যদি হয়ে থাকে যে হ্যাঁ ভাই এটা একটা হাইড্রোকার্বন, তাইলে ভাইয়া তুমি এতক্ষণ কিছুই বুঝো নাই। কারণ এখানে দেখো ভাই, আমি বলছি শুধুমাত্র শুধুমাত্র হাইড্রোকার্বন, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে, হাইড্রোজেন এবং কার্বন থাকতে হবে। হ্যাঁ দেখো তো এখানে একটা অক্সিজেন আছে না? আমাদের সংজ্ঞায় কি কোনো কিছু দেওয়া ছিল অক্সিজেন বা অন্য কোনো মানে মৌল সম্পর্কে? না তো। সো এখানে যেহেতু অক্সিজেন আছে, তার মানে এটা একটা হাইড্রোকার্বন না। জিনিসটা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। সো হাইড্রোকার্বনের কনসেপ্টটা ক্লিয়ার। হাইড্রোকার্বন কাকে বলে? শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলা হয়? আমরা বলছি শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। আর জাতক কি? জাতক হচ্ছে যা থেকে সৃষ্ট, জাতকের ইংলিশ হচ্ছে ডেরিভেটিভ, এবং হাইড্রোকার্বনের ইংলিশ তো হাইড্রোকার্বনই। সো এই দুইটা জিনিস বোঝার কারণটা কি বলতো? কারণ এখন যখন আমরা জৈব যৌগের সংজ্ঞাটা বলার চেষ্টা করব, তখন আমাদের কাছে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। দেখ এখন আসো জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগের সংজ্ঞা যে লেখাটা বুঝতেছো কিনা? হাইড্রোকার্বন, দেখো বলতেছি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়। আমরা পড়ে আসছি হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন মানে কি? শুধুমাত্র হাইড্রোজেন প্লাস কার্বন থাকবে, এবং এর জাতক কি? যা থেকে সৃষ্ট। মানে কি? আমাকে বলছে হাইড্রোকার্বনের জাতক মানে কি? হাইড্রোকার্বন থেকে সৃষ্ট। তার মানে কি? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগ, এখানে একটা বিশেষ শর্ত আছে, যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল থাকবে। কাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল থাকবে? এই যে হাইড্রোকার্বন থেকে যে জাতকগুলা তৈরি হইলো, এই জাতক সমূহের মধ্যে হাইড্রোকার্বনের যে বৈশিষ্ট্য, এটা বিদ্যমান থাকতে হবে। যদি বিদ্যমান না থাকে, তাহলে এটাকে তুমি জৈব যৌগ বলতে পারবা না। কি বললাম ভাইয়া? বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। শুধুমাত্র জাতক হইলে হবে না, কি থাকতে হবে? বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। ইম্পর্টেন্ট। তো সংখ্যাটাই মনে রাখো, কয়ের জন্য ইম্পর্টেন্ট। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়, এবং একটা বিশেষ শর্ত হচ্ছে বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। কাদের মধ্যে? জাতকের মধ্যে। জাতকের সাথে কার বৈশিষ্ট্যের মিল থাকতে হবে? এই যে যা থেকে সৃষ্ট হয়েছে তার বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারণ আমি হাইড্রোকার্বনও বুঝাইছি, জাতকটাও বুঝাইছি, এবং এখানেও ভেঙে ভেঙে বুঝাইলাম। ইনশাআল্লাহ এরপরে কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি তাও কোনো প্রবলেম হয় ভাইয়া, অবশ্যই কমেন্টে জানাবা। আমি ইনশাআল্লাহ ওইটার উপর ভিডিও দিয়ে তোমার এই কনসেপ্টের যে ভ্রান্তি ধারণা, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ভ্রান্তি ধারণা বলতে মানে বোঝা নাই যেখানে, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, সো সংখ্যাটা পড়া হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক বলতে কি মানে নেক্সট টপিকই বলতে পারো। সেটা কি? সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। এইটা শ্রেণীবিভাগটা আমি আসলে
এসএসসি স্ট্যান্ডার্ড যে শ্রেণীবিভাগ সেটা আমি পড়াবো। কারণ এইচএসসি লেভেলে তোমরা আরেকটা স্ট্যান্ডার্ড দেখবা, কারণ তোমাদের বই আবার দেখবা অ্যারোমেটিক সম্পর্কে কোনো কথাই বলে না। কি বলে না? অ্যারোমেটিক সম্পর্কে কিন্তু কোনো কথা বলে নাই। আমরা অ্যারোমেটিকে যাব না। তোমাদের বই একটা সবচেয়ে বড় ভুল দেখছে, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ দেখাইছে। দ্যাটস নট ফেয়ার। এটা হবে হচ্ছে অর্গানিক বলছি, সরি, জৈব যৌগের শ্রেণীবিভাগ। সো টাইটেল দাও ভাইয়া যে জৈব যৌগের শ্রেণীবিভাগ। দেখো, প্রথমে তোমাকে বুঝতে হবে জৈব যৌগ যেটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফেটিক, আরেকটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। ওকে, লেখাটা বোঝা যাচ্ছে কিনা জানি না ভাইয়া। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, ঠিক আছে। এই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিককে তুমি আবার দুইটা ভাগে ভাগ করতে পারো, সেটা হচ্ছে মুক্ত শিকল অ্যারোমেটিককে তুমি আবার ভাগ করতে পারো। এটা তোমাদের বইয়ে নেই, তারপরে আমি বলতেছি। একটা হচ্ছে হোমোঅ্যারোমেটিক, আরেকটা কি হেটারোঅ্যারোমেটিক। সবই বুঝাবো, আগে লিখতে দাও ভাইয়া, আগেই ভয় পাইলে চলবে না। মুক্ত শিকল, এই মুক্ত শিকলের মধ্যে আসে হচ্ছে আবার ইংলিশটা বলে দিই। এটার নাম হচ্ছে তোমার ওপেন চেইন, আর এটা হচ্ছে ক্লোজ চেইন। আর এটা হচ্ছে তোমার হোমোঅ্যারোমেটিক, হেটারোঅ্যারোমেটিক। হোমোঅ্যারোমেটিক ইংলিশটা কি ছিল? আহা, ভুলে গেছি। যাই হোক, পরে মনে আসলে বলবো নি। মুক্ত শিকল, আর এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত, আর একটা আছে হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্ত ইংলিশ হচ্ছে স্যাচুরেটেড, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এটার সেম, এখানেও সম্পৃক্ত আসবে বা স্যাচুরেটেড, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এটা হলো অসম্পৃক্ত, সম্পৃক্ত, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এটার আরো তোমার ক্লাসিফিকেশন আছে, বাট আমি এটা করতেছি না, কারণ এটা তোমাদের সিলেবাসের বহির্ভূত। যাই হোক, তোমাদের বই অ্যারোমেটিক সম্পর্কে কোনো কথাই বলে না ভাই, লিটারালি কোনো কথাই বলে না। সো এসএসসি স্ট্যান্ডার্ড যেটুকু আছে ভাই, আমি সেটাই বলতেছি। তোমাদের অ্যালিফেটিক সম্পর্কে বলা আছে, এবং দ্য ফান ফ্যাক্ট ইজ তোমাদেরকে বদ্ধ শিকল নিয়ে কোনো মানে এরকম রিয়াকশন দেখলাম না আমি। যাই হোক, সো সবগুলা মুক্ত শিকল নিয়ে হয়ে থাকে, একটা মজার কাহিনী। সো আসো দেখি জৈব যৌগ কি বলছি, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। এই অ্যালিফেটিক কথাটা আসছে হচ্ছে তোমার অ্যালিফার থেকে। অ্যালিফা না অলিফা, তৈলজাত, চর্বিজাত। ওয়েট আ সেকেন্ড, ভুলে বলছি মনে হয়। ওয়েট আ সেকেন্ড ম্যান। অলিফার থেকে না, এলিফার থেকে। যাই হোক, আমি ভুলে গেছি এটা। যাই হোক, এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে চর্বিজাত। কি অর্থ? চর্বিজাত। চর্বিজাত অর্থাৎ এটা মৃত প্রাণীর যে চর্বি থেকে আসছে সেটা থেকে তোমার মানে সংগ্রহ করা হয়তো। আর অ্যারোমেটিক কথাটা আসছে হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। অ্যারোমা শব্দের অর্থ কি? সুগন্ধিযুক্ত। সো এটা আগে যে যৌগগুলো পাওয়া গেছে অ্যারোমা, সেগুলো হচ্ছে তোমার মানে সুগন্ধিযুক্ত ছিল, এই কারণে ওদেরকে বলা হয়েছে অ্যারোমেটিক যৌগ। এখন আসা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত মানে কি ভাই? মুক্ত মানে হচ্ছে খোলা, আর শিকল মানে কি? শিকল দেখছো না? শিকল দেখতে কিরকম হয়? দেখো, এরকম হয় না? এই যে দেখছো না, এগুলো কিন্তু একটা শিকল। আমি যদি তোমাকে একটা
কোনো কিছুর একটা এক্সাম্পল দিতে চাই, ওয়েট আ সেকেন্ড, আমার কাছে আসছে মেবি, দাঁড়াও এসে। আচ্ছা হ্যাঁ পাইছি, ভালো জিনিস পাইছি। এটা কি ভেঙে যাবে? ওয়েট আ সেকেন্ড, দেখি, ভাঙার কথা না। আচ্ছা দেখো, এটা একটা জিনিস, এটা দেখো একদম স্ট্রেট না, একদম স্ট্রেট। এই প্রান্তের সাথে এই প্রান্তের কোনো কানেকশন আছে না। এখন যদি এটাকে তুমি বলতে পারো হচ্ছে মুক্ত শিকল, এটা কি বলতে পারো? মুক্ত শিকল। এখন যদি তুমি কি করো, এইটা হচ্ছে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে তুমি কি করলা, এইটার যে মাথাটা আছে, একটা মজার এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে বদ্ধ শিকল। আর তুমি যদি মজার একটা এক্সাম্পল দিতে চাও, এখনকার যে ছেলেরা আছে, ছেলেরা জানি না কে কিভাবে নিবা, বাট তারা অনেকগুলো ব্রেসলেট পরে দেখবা, এরকম স্টিলের বা সিলভারের, যেটা বলো না কেন সিলভারের, ওগুলা দেখতে কিছুটা এরকম হয়। আমার কাছে যদি পার্সোনাল ওপিনিয়ন দিই ভাই, ওগুলো আমার কাছে ছাপ্পি লাগে। ঠিক আছে, যাই হোক, কার কিরকম, এক একজনের চয়েস এক এক রকম হইতে পারে, আমিও ছাপ্পি, আমার কাছে খেত লাগে। আচ্ছা যাই হোক, যেটা বললাম সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো মুক্ত শিকল। এখন যদি তুমি এই মাথার সাথে এই মাথার একটা কানেকশন তৈরি করো, সেটা কিভাবে করবে দেখো, এরকম ভাবে তুমি নিলা, নেওয়ার পরে সিম্পলি এটাকে বেন্ড করে এখান থেকে এইভাবে লাগাই দিলাম। আচ্ছা দেখো, আমি লাগাই দিই, এই যে দেখো, এই মাথার সাথে এই মাথার একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা জানি না, এই মাথার সাথে এই মাথার একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে, দেখছো? সো এটাকে তুমি বলতে পারো হচ্ছে বদ্ধ শিকল। দেখো, এই মাথার সাথে এই মাথায় একটা কানেকশন ক্রিয়েট করছে, সেটাকে বলা হয় বদ্ধ শিকল। সো মুক্ত শিকল মানে হচ্ছে এক প্রান্তে কার্বনের সাথে অপর প্রান্তে কার্বনের কোনো কানেকশন থাকবে না, এটা হচ্ছে মুক্ত শিকল। আর যদি কানেকশন থাকে সেটা হচ্ছে বদ্ধ শিকল। সো ক্লোজ চেইন এন্ড ওপেন চেইন কি বোঝানো হয়ে গেছে। এখন আসলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ভাই আমরা চ্যাপ্টার 5 এ বন্ধন সম্পর্কে পড়ছি না ভাই? বন্ধন, রাসায়নিক বন্ধন মনে আছে? এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বন্ড পড়ছি, রাইট? সো এখানে আসলে সমযোজী যোগ, মানে বন্ধন নিয়ে আমরা মূলত যে জায়গায় কথা বলে থাকি, সমযোজী বন্ধন। ঠিক আছে, তো সমযোজী বন্ধনে কি হয়, আমরা একটা বন্ড যখন পড়ি তখন কি হয় বলতো, ইলেকট্রন শেয়ার হয় না? এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে না? সো একটা বন্ড মানে হচ্ছে দুইটা ইলেকট্রন শেয়ার করছে। সো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আসলে বোঝানো হয় যে কার্বন কার্বন আসলে একটা বন্ধন দ্বারা যুক্ত। কয়টা বন্ধন? একটা বন্ধন। তাহলে কার্বনের এখানে একটা মজার কাহিনী এখানে আমার মনে পড়লো, সেটা হচ্ছে জৈব যৌগে, এটা নোট করে রাখো ভাইয়া, জৈব যৌগে কার্বনের যোজনী সর্বদা 4। যোজনী মানে কি ভাইয়া? যুক্ত হওয়া ক্ষমতা। এটা আসলে আমার কাছে অতটা অর্থিত লাগে না। এক্সাক্ট যে সংখ্যাটা আমি বলবো সেটা হচ্ছে যে কোন মৌলে ইলেকট্রন বিন্যাস করলে তার বহিস্থ শক্তি স্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান তাকে বলা হয় তার যোজনী। ঠিক আছে, অনেকে বলেন যে পরিবর্তনশীল যোজনীগুলো আসলে কিভাবে আসে, এই যে বিজোড় ইলেকট্রন সংখ্যা থেকেই আসে। যাই হোক, যুক্ত হওয়ার ক্ষমতাও তুমি বলতে পারো, ওই যে বিজোড় ইলেকট্রন দিয়েও তুমি বলতে পারো। সো যোজনী দিয়ে তুমি প্রমাণ করতে পারো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে বললাম, কার্বন একটা বন্ধন যদি থাকে, এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছে, আর দেখো এই যে এখানে 3টা হাত খালি, এখানে 3টা হাত খালি, কারণ কি এখানে তার একটা হাত ব্যবহৃত হয়েছে, এর একটা হাত এখানে ব্যবহৃত হয়েছে, দুইজন একটা হাত ব্যবহার করে দুইজনের সাথে বন্ধন ক্রিয়েট করছে। এই যে একটা বন্ধন দ্বারা যে যুক্ত, এটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত আবার হচ্ছে দুই প্রকার, মানে দুইটা আছে, সেটা হচ্ছে ডবল বন্ড আর একটা হচ্ছে ট্রিপল বন্ড। ডবল বন্ড আর একটা কি ট্রিপল বন্ড। এখন এই ডবল বন্ডে কি হয় ভাইয়া, ডবল বন্ড যারা আছে ওদেরকে বলা হয় হচ্ছে, একটা নাম আছে সেটা হচ্ছে অ্যালকিন। এটা তোমরা পরে পড়াবো যখন আমি সমগোত্রীয় শ্রেণী পড়াবো। আর এই যে ট্রিপল বন্ড যেটা আছে এটাকে বলা হয় অ্যালকাইন। কি বলা হবে? অ্যালকাইন। এটা আমি পড়াবো, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে। এটা দুইটাই হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। তো যাই হোক, তো যখন দেখো একটা বন্ধন দ্বারা যুক্ত তাকে তুমি বলতে পারো যে সম্পৃক্ত, আর যদি দেখো দুইটা অথবা তিনটা তখন তুমি এটাকে বলতে পারো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। তো সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি এটার ক্ষেত্রে সেম, সম্পৃক্ত অসম্পৃক্ত, কনসেপ্ট ক্লিয়ার? এখন তোমাদের কোশ্চেন আসছে ভাই এক্সাম্পল তো দিলেন না, রাইট? তো আসলে ভাই এক্সাম্পল দেওয়া যাক, আসলে ভাইয়া এক্সাম্পল দেওয়া যাক। প্রথমে দিব হচ্ছে আমরা মুক্ত শিকলেরটা দিব। আচ্ছা, অনেক ঘিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি।
একটা এই যে রিলস দেখছো না ভাইয়া, হিজিবিজি হিজিবিজি অর্গানিক কেমিস্ট্রি দেখাইছে, এটা কি হিজিবিজি হিজিবিজি, আর এটা কি, এটা তো আরো হিজিবিজি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম সেখানে থাকি আমরা। সো এক্সাম্পল দিব, প্রথমে দিব হচ্ছে আমরা মুক্ত শিকলের ক্ষেত্রে। মুক্ত শিকলের ক্ষেত্রে যখন আমরা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে এরকম, যেমন CH3 CH2 CH3, এটাকে বলা হয় হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। কারণ দেখো এই প্রান্তে কার্বনের সাথে এই প্রান্তে কার্বনের কোনো কানেকশন নাই। এই প্রোপেনটা কি, এটা আমরা সামনে যা বলবো। এখন এসব নিয়ে ভাবলে চলবে না, কারণ আমার সামনে যে এক্সাম্পল গুলো আছে ওগুলো আগে আমার ব্যাকএন্ডে নিয়ে আসতে হবে, তো তাছাড়া তুমি বুঝবা না। সো এক্সাম্পল দেওয়ার জন্য আমি টার্মটা ইউজ করলাম, এটার নাম হচ্ছে প্রোপেন। এই দেখো এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন যদি আমি এটার ক্ষেত্রে বলি সম্পৃক্ত কিনা, দেখো তো ভাই একক বন্ধন কিনা, একক বন্ধন কিনা, এখানে কিন্তু দ্বিবন্ধন দেখতেছো, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সম্পৃক্ত প্লাস একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আসো যদি এটা অসম্পৃক্ত তাহলে কিরকম হইতো। একটা মজা কাহিনী দেখো, হিসাব করো একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এটা যদি আমি গাঠনিক স্ট্রাকচার রাখতে চাই তাহলে তোমার যে জিনিস এরকম হবে, দেখো কার্বন কার্বন কার্বন, ঠিক আছে, 3টা কার্বন আছে না, 3টা কার্বন দিলাম, দেখো 1 2 3 1 2 1 2 1, হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও, দেখো CH3, এই যে এটা CH3, দেখো একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন, এই যে কার্বনটা CH3, এই যে দ্বিতীয় কার্বন দুইটা হাইড্রোজেন 1 2 CH2, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন CH3। সো ভাইয়া এইটা কি, এটার নাম হচ্ছে প্রোপেন। আর দেখো কার্বন কার্বন সব জায়গায় একক বন্ধন বিদ্যমান, দ্যাটস ওয়াই এটাকে তুমি বলতে পারো কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত আর প্লাস এটা একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, দেখো এই প্রান্তে কার্বনের সাথে এই প্রান্তে কার্বনের কোনো কানেকশন নাই। সো এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত এবং একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন যদি আমি অসম্পৃক্তর ক্ষেত্রে চিন্তা করি সেটা হচ্ছে এরকম হবে যে অসম্পৃক্ত মানে আমি কি বলছি ভাই, হয় ডাবল বন্ড থাকবে না ট্রিপল বন্ড থাকবে। সো দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন এটা হচ্ছে একটা অ্যালকিন সমগোত্রীন একটা সমগোত্রক, এটাতে আমরা সামনে কথা বলবো, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি তোমাদেরকে দেখাইতেছি, এখন জুজু এক্সাম্পলের জন্য আমি তোমাকে দেখাইছি। এটা স্ট্রাকচারটা কিরকম হবে, এরকম হবে, দেখো সি সিঙ্গেল বন্ড, এটার সাথে আবার ডবল বন্ড আছে, দেখো ওকে 1 2 3 1 1 2 3 4, এই দেখো দুইটা অবস্থা, তার মানে 1 2, তার মানে দেখো এখানে একটা হাইড্রোজেন 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 1 2 3, এই যে CH3 1 CH 1 2 CH2, সেটা নাম হচ্ছে প্রোপেন। দেখো এখানে কিন্তু একটা সিঙ্গেল বন্ড থাকলে এখানে কি আছে, একটা ডবল বন্ড আছে, দ্যাটস ওয়াই কি ভাইয়া এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন যদি আমরা ট্রিপল বন্ডের ক্ষেত্রে চিন্তা করি, দেখো CH3C ট্রিপল বন্ড CH, দেখো এটা কিন্তু এটার নাম হচ্ছে প্রোপাইন, এটার নাম কি ভাই প্রোপাইন। এটার স্ট্রাকচার যদি তুমি দেখো এই দেখো এখানে কিন্তু একটা ট্রিপল বন্ড আছে, আমি তোমাকে গাঠনিক স্ট্রাকচার দিয়ে দেখাইতেছি যে কার্বন কার্বন আসলে ট্রিপল বন্ড আছে কিনা। 1 1 2 3 1 2 3 1 1 তো হবে না, দেখো 1 2 3 কার্বন CH3, কোন হাইড্রোজেন আছে না, এই যে কার্বন, এই দেখো একটা হাইড্রোজেন CH, এই দেখো ট্রিপল বন্ড বিদ্যমান, তার মানে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে আমরা কি জানি ভাই একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো দেখো এটা হচ্ছে একটা মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা একটা মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে একটা মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি ভাই মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো ভাই আমাদের মুক্ত শিকলের কাহিনী শেষ, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের বদ্ধ শিকল যেটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আসুন, সো বদ্ধ শিকল আসলে কাহিনীটা কি হয়, দেখো বদ্ধ শিকল যখন আমরা বলবো, মুক্ত শিকল তো হয়ে গেল, এখন আসলে বদ্ধ শিকল।
বদ্ধ শিকল মানে আমি কি বলছি ভাইয়া, এক কার্বনে, এই যে আমরা একটু এক্সাম্পল আরেকবার দেখি ভাইয়া, যে এই প্রান্তের কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই প্রান্তের কার্বনের সাথে ভাই এই প্রান্তের কার্বনের কি থাকতে হবে ভাই, কানেকশন থাকতে হবে, এটাই আমি বলছি, রাইট? সো আসো এই প্রান্তের কার্বনের সাথে এই প্রান্তের কানেকশন আছে এরকম একটা যৌগ আঁকার চেষ্টা করি। যেমন আমরা জানি হচ্ছে CH2 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 CH2, ঠিক আছে? এটা দেখো, এটার স্ট্রাকচারটা তুমি যদি দেখার চেষ্টা করো সেটা হচ্ছে এরকম হবে, কার্বন 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 কার্বন। দেখো এর হাত ব্যবহার হইতেছে দুইটা, তাহলে হাত খালি আছে কয়টা, দুইটা হাত, এর দুইটা হইছে, তার মানে হাত খালি আছে আরো দুইটা, এরও আছে দুইটা, এরও আছে দুইটা, 1 2 3 4, হাইড্রোজেন বসাও 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 হাইড্রোজেন বসাও। দেখো এটা তো পুরাটাই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বন থেকে শুরু হয়েছে, ঘুরে এসে এই মাথাটা আবার এখানে লাগছে। তো দেখো এক প্রান্তে কার্বনের সাথে আরেক প্রান্তে কার্বনের কানেকশন কিন্তু আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, মনে করি এরকম ভাবে যদি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যোগটা ছিল হচ্ছে এরকম ছিল, এরকম ছিল, বাট তুমি কি করছো, বাঁকায়া আইন না আর একদম এরকম ভাবে মচকাই দিছো, ঠিক আছে? এই যে এরকম ভাবে করে দিছো, বোঝা গেছে? এটা হচ্ছে একটা বদ্ধশিকল হাইড্রোকার্বন। এটার নাম যদি তুমি বলতে চাও সেটার নাম হবে হচ্ছে, চারটা কার্বন আছে, সেটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, সেটার নাম পড়াবো আমরা পরে। এখনই ভয় পাওয়ার দরকার নেই যে ভাই নামগুলো কেমনে বলতেছেন, ভাই পড়াবো তো, নামকরণে তো যায় না এখন, সাইক্লোবিউটেন, ঠিক আছে? সাইক্লোবিউটেন, এই জিনিসটা বোঝা গেল। এই জিনিসটা বোঝা গেছে যে দেখো সব ক্ষেত্রে একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন, দ্বিবন্ধন কোথাও আছে ভাই, দেখতে পাইতেছো দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন কোথাও নেই, দেখো এই যে সিঙ্গেল বন্ধন, যার কারণে এটা একটা বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি আমরা একটা মনে করো যে কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দেখার চেষ্টা করি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, দেখো CH2 দুইটা হাত ব্যবহৃত হয়েছে, দ্যাট মিন্স এর সাথে যদি আমরা একটা কার্বন লাগাই, দেখো একটা হাত, এদিকে একটা হাত যাবে, সো এদিকে যদি আমরা দিই হচ্ছে CH2, আর তাহলে কি হলো বলো তো, CH2 এলো, এদিকে একটা হাত আছে, সো এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন লাগাই আর এখানে যদি আমরা ডবল বন্ড দিই, তাহলে কি হলো বলো তো, 1 2 3 4, এখানে যদি আমরা একটা CH লাগাই, তাহলে কি হলো বলো তো, 1, দেখো একটা হাত দুইটা হাত তিনটা চারটা হাত, একটা হাত দুইটা হাত তিনটা চারটা হাত, এই যে একটা হাত, সংকেতটা কি হয়েছে বলো তো, দেখো এটা স্ট্রাকচারটা যদি আঁকার চেষ্টা করো, কার্বন কার্বন একক বন্ধন, এখানে একটা কার্বন আছে, এটা এটার আবার ডবল বন্ধন দিয়ে এর হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি হয় দেখো, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, কিভাবে হাত খালি, এখানে একটা বন্ধন আছে এখানে একটা বন্ধন, তাহলে কি হয়েছে, একটা দুইটা বন্ধন, তাহলে এখানে তো আরেকটা বন্ধন হওয়ার কথা, এরও একটা দুইটা তিনটা, তাহলে আরেকটা হাত খালি থাকার কথা, কিন্তু দেখো দুইটা হাত একটা হাত তিনটা হাত, দুইটা হাত একটা হাত তিনটা হাত, তার মানে আরেকটা হাত খালি, দুজনারই হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও হাইড্রোজেন বসাও, জীবনে যত আছে হাইড্রোজেন বসিয়ে দাও, দেখো দেখো, সো এটার নাম হচ্ছে ভাই তুমি বলতে পারো সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন। দেখো এখানে কিন্তু কার্বন কার্বন একটা ডবল বন্ড পেয়ে গেল, এই যে ডবল বন্ড, সো ডবল বন্ড বা ট্রিপল বন্ড মানে কি ভাই, ওটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো ভাই এত এক্সাম্পল দিয়ে ভাই কে বুঝাইছে তোমাদের বলো, এত এক্সাম্পল, প্রতিটাতে আমি এক্সাম্পল দিতেছি তোমাদের, প্রতিটাতে। তো যাই হোক, আশা করি এই জিনিসগুলোতে বোঝা তোমাদের হয়ে গেছে। সো অ্যারোমেটিক না তোমাদের বই নাই, আমি বিস্তারিত যাইতেছি না। সো একটা জাস্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কাকে বলে, এটা তোমরা হাকেল তত্ত্ব যখন আমি পড়াবো তখন সুন্দর করে বুঝাই দিব ভাইয়া যে হাকেল তত্ত্ব কি। আর একটা মজার কাহিনী শোনো, তোমাদের ওই অ্যালিফেটিক সম্পর্কে কি সংজ্ঞা দেওয়া আছে আমি জানি না, বাট অ্যালিফেটিক যৌগের যে অরিজিনাল সংজ্ঞা তোমরা এইচএসসি তে উঠে জানবা, এটা মাথায় রেখে দিও যে যারা অ্যারোমেটিক নয় তারাই অ্যালিফেটিক, যারা অ্যারোমেটিক নয় তারাই অ্যালিফেটিক, এই জিনিসটা মাথায় রেখে দিও, কাজে লাগবে ভবিষ্যতে। তো যাই হোক, এখন যা বলবো ভাই, এইচএসসি লাইফে উঠে যে কত কিছু নতুন দেখবা, যাই হোক।
তো তোমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ জিনিসটা ডান, জৈব যৌগের শ্রেণীবিভাগটা ডান। সো এখন আমাদের নেক্সট টপিকটা কি বলতো? জৈব যৌগের বেসিক ক্লাস শ্রেণীবিভাগই তো মনে হয় আমাদের ফার্স্ট লেকচারে ছিল। আমরা কি ক্লাসটা আরো বড় করব? আমার মনে হয় না করা ঠিক হবে। দেখি কতক্ষণ হয়েছে, দেখতে হবে আগে। 45 মিনিট, অলমোস্ট 45 মিনিট আমাদের হয়ে গেছে। সো মনে হয় না আর করাটা ঠিক হবে। এই আচ্ছা ভাই, আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকিটা কভার করবো ইনশাআল্লাহ। সো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।